আসসালামু আলাইকুম। এরকম হাত দিয়ে গোল দেওয়ার পর আমি অন্তত উদযাপন করি না। তবে মেক্সিকো সিটির যে স্টেডিয়ামটাতে বিশ্বকাপের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই স্টেডিয়ামে দ্য গ্রেট ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন। এই স্টেডিয়ামে ৮৬ বিশ্বকাপের ফাইনালে দ্য গ্রেট ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফিটাকে উঁচিয়ে ধরেছিলেন। ৭০-এর বিশ্বকাপের ফাইনালে দ্য গ্রেট পেলে বিশ্বকাপের ট্রফিটাকে উঁচিয়ে ধরেছিলেন। আজকে যে আমরা একটা মেক্সিকান ওয়েভ দেখি না পুরো বিশ্বব্যাপী, সেই মেক্সিকান ওয়েভের সূত্রপাতটা কিন্তু এই স্টেডিয়াম থেকেই। তবে এই স্টেডিয়ামের একটা গোপন শক্তি আছে যেটা চোখে দেখা যায় না, কিন্তু প্লেয়ারদের নিঃশ্বাস কেড়ে নেয়। এক্স্যাক্টলি, এই স্টেডিয়ামটা প্লেয়ারদের নিঃশ্বাস কেড়ে নেয়, কারণ এই স্টেডিয়ামটা মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৪০ মিটার উঁচুতে, যেটাকে আমরা ফুটের হিসেবে বললে ৭,২০০ ফিট উঁচুতে। এত উঁচুতে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে বাতাসে অক্সিজেনের চাপটা কম থাকে, অর্থাৎ খেলোয়াড়রা প্রত্যেকটা শ্বাসে তুলনামূলকভাবে কম অক্সিজেন পান। এতে খেলোয়াড়দের শরীরেও পরিবর্তন আসে, খুব দ্রুত ক্লান্তি চলে আসে, হৃদস্পন্দন বেড়ে যায়, কোচদের ট্যাকটিক্যাল পরিবর্তন করতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বলের গতিটাও পরিবর্তিত হয়। এই ব্যাপারটা অনেকেই জানেন না। ফুটবল বিশ্লেষকরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন যে সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে বাতাসটা হালকা হয়ে যাওয়ার কারণে যে বলের গতিপথটাও পরিবর্তিত হয়। ম্যারাডোনা তার হাত দিয়ে গোল দেওয়ার ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটাও পেয়েছিলেন কিনা, এই ভিডিওতে পুরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্লেয়ারদের শরীরে কী কী পরিবর্তন ঘটে, কোচেরা কী কী ট্যাকটিক্যাল পরিবর্তন করেন, সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। তবে সবার আগে কথা বলতে চাই আসলে বলের গতিপথে কী পরিবর্তনটা হয় সেই ব্যাপারটা নিয়ে। মূলত যে বিষয়টা আমি বলছিলাম যে এই স্টেডিয়ামটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উঁচুতে অবস্থিত, এবং এত উঁচুতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বাতাসটা কিন্তু অনেক বেশি মাত্রায় হালকা হয়ে যায়। আর হালকা বাতাস মানে হচ্ছে লেস অ্যারোডাইনামিক ড্র্যাগ। লং পাসগুলো অনেক ফার্দার ট্রাভেল করতে পারে, শর্টসগুলো খুব ডিফারেন্টলি ডিপ করে, এবং গোলকিপাররা খুব প্রায়শই কিন্তু স্ট্রাগল করেন বলের আনএক্সপেক্টেড মুভমেন্টের জন্য, কারণ এত উপরে বাতাস হালকা হওয়ার ফলে বলের উপর বাধাটাও কম কাজ করে, ফলে শটটাও অনেক দ্রুত যায়, লং পাসগুলো খুব দ্রুত অতিক্রম করতে পারে, আর গোলকিপাররা যেমনটা বলছিলাম যে বলের গতিপথটাও বুঝতে পারেন না। এখন এই জায়গা থেকে চিন্তা করলে ম্যারাডোনা হাত দিয়ে গোল দেওয়ার সময় ওই অ্যাডভান্টেজটা পেয়েছেন কিনা, গোলকিপার সেখানে ডিস্ট্র্যাক্ট হয়েছেন কিনা বাতাসের কোনো আনইভেন মুভমেন্টের জন্য। যেহেতু আমরা একটু আগেই বলছিলাম যে সমুদ্রপৃষ্ঠের এত উঁচুতে বাতাসটা যেহেতু অনেক হালকা, ফার্দার ডিস্টেন্সটা অনেক বেশি মাত্রায় ট্রাভেল করে আকাশে যখন বলটা থাকে, হতে পারে আবার নাও হতে পারে, তখন তো এত ট্যাকটিক্যাল অ্যানালাইসিস সেক্ষেত্রে হতো না, সো আমরা ইনফরমেশনটা আসলে ঠিকঠাক মতো জানি না। তবে একটা বিষয় অ্যাডভান্টেজ আর্জেন্টিনা টিম পেয়েছিল, সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু মেক্সিকোতে অনেক দিন ধরে অবস্থান করছিল, অর্থাৎ আর্জেন্টিনার প্রিপারেশনটা বেটার ছিল, যেটা ইংল্যান্ড ওই অ্যাডভান্টেজটা পায়নি, কারণ ইংল্যান্ড খুব কম সময় পেয়েছে মানিয়ে নেওয়ার জন্য। সো আলটিমেটলি টায়ার্ড হয়েছে ইংল্যান্ড বেশি, এই অ্যাডভান্টেজটা হয়তো বা আর্জেন্টিনা টিম পেয়েছিল, যেটা বিখ্যাত ফুটবল বিশ্লেষকরা কিন্তু এ ব্যাপারে মন্তব্য করে থাকেন। এবারে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এত উচ্চতাতে খেলোয়াড়দের শরীরে কী কী পরিবর্তন হয়। নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা হচ্ছে খুব দ্রুত ক্লান্তি চলে আসে। যেহেতু এত উঁচুতে বাতাসে অক্সিজেনের চাপটা অনেক কম থাকে, আমাদের বডিতে অক্সিজেন ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা কিন্তু সেক্ষেত্রে কমে যায়। সো ফ্যাটিক তৈরি হয়, পাগুলো ভারী হয়ে যায়, খুব দ্রুত আমরা টায়ার্ড হয়ে যাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে রিকভারি টাইমটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। স্পোর্টস সায়েন্স যে বিষয়টা বলে, আপনি একবার স্প্রিন্ট করার পর 30 সেকেন্ডের মধ্যে সেটা রিকভারি চলে আসে, বা যাদের ফিটনেস একটু বেশি ভালো তারা হয়তো একটু আরেকটু কম সময়ের মধ্যে রিকভারি করতে পারেন। কিন্তু এত উচ্চতা যখন আপনি একটা স্প্রিন্ট দিচ্ছেন, স্প্রিন্ট দেওয়ার পর রিকভারি পিরিয়ডটা কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, যেটা মূলত ফুটবল খেলোয়াড়দের জন্য অনেক বেশি মাত্রায় ডিস্টারবেন্স ক্রিয়েট করে। কারণ ফুটবলে কিন্তু আপনি একটা স্প্রিন্ট দিচ্ছেন, দেন রিকভারি, দেন আবার হাঁটছেন, আবার স্প্রিন্ট দিচ্ছেন, খুব দ্রুত রিকভারি করতে হচ্ছে। যারা বিশেষ করে হাই প্রেসিং ফুটবলটা খেলতে পছন্দ করেন বা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলটা খেলতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ধরনের স্টেডিয়ামে একটু ডিফিকাল্টিজই ফেস করতে হয়। নাম্বার টু যে বিষয়টা, সেটা হচ্ছে হার্টবিটটা বেড়ে যায়, কারণ বডি যখন নর্মালি কম অক্সিজেন পায় তখন হার্টকে কিন্তু একটু বেশি কাজ করতে হয়, সুতরাং হার্টবিটটা বেড়ে যায়। সো মানুষ খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, দেখা যায় যে 70 বা 80 মিনিটে গিয়ে খুবই টায়ার্ড হয়ে যায়, যাদের আসলে অভ্যস্ততার জায়গাটা নাই, এন্ডুরেন্স লেভেল অনেক বেশি মাত্রায় ফল করে যায়। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে শারীরিক এই বৈশিষ্ট্যগুলোকে কনসিডার করলে কোচদের কিন্তু ট্যাকটিক্সে অনেক বড় পরিবর্তন আনতে হয়। নর্মালি অনেক টিম আছে যারা খুব হাই প্রেসিং নির্ভর ফুটবল খেলতে অভ্যস্ত, তারা এসব ক্ষেত্রে কী করেন সেই ব্যাপারে একটু বলি। মেক্সিকো সিটিতে খুব বেশি দৌড়ালে দ্রুত শক্তি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দলগুলো দেখা যায় একটু নিচে নেমে ডিফেন্ড করে, আননেসেসারি রান কমিয়ে দেয়, অনেক আগেই দেখা যায় যে প্লেয়ার সাবস্টিটিউশন করা শুরু করে দেয়, এনার্জি কনজিউম করার চেষ্টা করে।
এখন প্রশ্ন আসতে পারে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর এগেনস্টে সাউথ আফ্রিকা টিমের কি কি ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। প্রথমত একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য ব্যাপারটা কিন্তু ইউরোপিয়ান টিমগুলোর চাইতে ইজিয়ার। কারণ আপনি যদি জোহানেসবার্গের উচ্চতা চিন্তা করেন, সেক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু 1700 মিটার ওপরে জোহানেসবার্গ অবস্থিত, প্রিটোরিয়া প্রায় 1350 মিটার উপরে অবস্থিত। সুতরাং মেক্সিকো সিটি যেখানে 2240 মিটার কিংবা 7200 ফুট উপরে অবস্থিত, সেই জায়গাটায় প্রায় 1700 মিটার উপরে থাকা জোহানেসবার্গে যেহেতু এই প্লেয়াররা হ্যাবিচুয়েটেড বা খেলে এসেছেন বা তাদের অনেকটা হোম কন্ডিশনের মতো ব্যাপার, সো মেক্সিকোতে তাদের ফিজিক্যালি আসলে রিকভারির ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। কিন্তু তারপরও তাদের ট্যাকটিক্যাল বেশ কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। যেমন নাম্বার ওয়ান, তারা অনেক হাই প্রেসিং নির্ভর ফুটবল খেলতে পছন্দ করেন, উইং দিয়ে অ্যাটাক করতে পছন্দ করেন, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব দ্রুত রিকভারি করতে হয়। কারণ কাউন্টার অ্যাটাক তারা অনেক বেশি মাত্রায় পছন্দ করেন, যে কাউন্টার অ্যাটাক করে দেন আবার নিচে নেমে কিন্তু ডিফেন্ড করতে হয়। সো এই জায়গাটা ট্যাকটিক্যাল পরিবর্তন তাদের করতে হবে, কারণ এখানে তারা রিপিটেড স্প্রিন্ট প্রেসিং করতে পারবেন না, উইং ধরে ডিফেন্ডাররা বারবার উপরে উঠে আসতেও পারবেন না, এবং ম্যাচের শেষ ভাগের দিকে কাউন্টার অ্যাটাকগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই স্টেডিয়ামে সাউথ আফ্রিকার জন্য বল পজিশন ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট, ট্যাকটিক্যাল ডিসিপ্লিনটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট হবে, এবং এনার্জি কনজিউম করার জন্য তাদের লং পাসে খেলার চাইতে ছোট ছোট পাসে খেলাটাই হয়তোবা ট্যাকটিক্যাল জায়গায় একটা পরিবর্তন আসবে। এক্ষেত্রে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রেসিং ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেবেন, অনবরত প্রেস করার বদলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রেসিং ট্রিগারের সুযোগ বুঝে প্রেস করবেন, আরও কম্প্যাক্ট বা জমাট ডিফেন্সিভ শেপটা তৈরি করবেন, মাঠটাকে লম্বালম্বিভাবে বেশি বড় না করে হয়তো বা খেলোয়াড়রা খুব কাছাকাছি অবস্থান করবে, মিডফিল্ডের ব্লক বা রক্ষণ ভাগ আরও টাইট এবং কাছাকাছি থাকবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাদের ক্ষেত্রে কাজ করতে পারে, সেটা হচ্ছে আর্লি সাবস্টিটিউশন, অর্থাৎ খুব আর্লি হয়তো বা তারা সাবস্টিটিউশন করতে পারে। সাউথ আফ্রিকা এই মাঠটাতে সবচেয়ে বড় প্রবলেমে পড়তে পারে তাদের কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজির জায়গাটাতে, কারণ আপনি যখন খুব দ্রুত স্প্রিন্ট করে যাবেন, আফটার দ্যাট আবার আপনাকে যখন নামতে হবে, আপনার কিন্তু অক্সিজেনের ঘাটতি সেই জায়গাটায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সো আলটিমেটলি এই ম্যাচে সাউথ আফ্রিকার কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজিতেও কিন্তু পরিবর্তন আনার একটা জায়গা রয়েছে। কিন্তু এই জায়গাটায় টুইস্টের যে ব্যাপারটা আছে তা হচ্ছে সাউথ আফ্রিকা এই ম্যাচটাতে মেক্সিকোর সঙ্গে আসলে হাই প্রেসিং ফুটবলটা খেলবে না, তারা খুব ডিপ ডিফেন্ডিং করার চেষ্টা করবে এবং লো ব্লকে থাকবে। যেমনটা আমি বলছিলাম যে মিডফিল্ড এবং ডিফেন্স সত্যিকার অর্থে খুব কাছাকাছি জায়গায় খুব কম্প্যাক্ট অবস্থায় থাকবে। সো আলটিমেটলি তারা ওইরকম হাই প্রেসিংটাও করবে না, সো তাদের এনার্জিটা কিন্তু কনজিউম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এবং তখন সাউথ আফ্রিকার এই কাউন্টার অ্যাটাকগুলো অনেক বেশি মাত্রায় কাজে আসতে পারে বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। সো এই ম্যাচটাতে অনেক বেশি মাত্রায় শারীরিক সক্ষমতার চাইতেও দুই কোচের ট্যাকটিক্যাল গ্যাম্বলিংটা অনেক বেশি মাত্রায় কাজে আসতে পারে, এবং সেটাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। দর্শক, আমরা মেক্সিকো সিটির এই স্টেডিয়াম সম্পর্কে এই ভিডিওটাতে আপনাদেরকে বেশ কিছু বিষয় বলার চেষ্টা করেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাবেন আশা করছি, এবং এই ম্যাচটাতে সাউথ আফ্রিকা এবং মেক্সিকো আপনার প্রেডিকশনটা কি সেটাও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। গোল।